অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি সমর্থন করে না ভারত। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পত্রিকা দ্য হিন্দু এ খবর জানিয়েছে। বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত সরকার শেখ হাসিনাকে বাধা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানান তারা। 5 আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ উত্তেজনা নিরসনে 9 ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের মেঘ সরে যাবে বলে জানানো হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে শেখ হাসিনাকে বাধা দেবে ভারত সরকার। এছাড়াও বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা তার। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বন ও পরিবেশ উপদেষ্টা জানান, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন যাত্রার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে, যারা বর্ষা মৌসুম পর্যন্ত কাজ করবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবির 2 কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া এক সিপাহী। অভিযুক্ত 2 কর্মকর্তা হলেন তৎকালীন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগ দাখিল করা হয়। সিপাহী মোহাম্মদ শাহিনের অভিযোগ, খাগড়াছড়িতে কর্মরত অবস্থায় 2023 সালের 22 মে রাতে এই 2 কর্মকর্তার নির্দেশে তাকে আটক করা হয়। জঙ্গি সংশ্লিষ্টতা সহ বিভিন্ন মিথ্যা অভিযোগে সেপ্টেম্বর পর্যন্ত গুম করে রাখা হয়। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয়, তবে তাতে ব্যর্থ হয়ে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট ও বিজিবির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরখাস্ত করা হয়। একই সাথে 1 বছর 6 মাসের সাজা দেয়া হয় শাহিনকে। গেল 1 ডিসেম্বর মুক্তি পান তিনি। এ নিয়ে গুম কমিশনেও অভিযোগ দেয়া হবে। এখন আবিষ্কৃত হলো বিজিবির মধ্যেও আয়নাগার ছিল। এই সৈনিক অভিযোগ করেছেন তাকে 1 নম্বর আসামি ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান অমানবিক নির্যাতন করেছে। তুমি চেনো আওয়ামী লীগকে? তুমি আমাকে চিনো? আমি ব্রিগেডিয়ার সাজেদুর রহমান, আমি ক্যাপ্টেন থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে থাকতাম। ওনার তখন থেকে দেখছি তাহাজ্জুদ পড়ছে, আর তুমি তার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য করো। তুমি জানো আমি ডিজিএফআইতে অনেকদিন চাকরি করছি, 7 বছর চাকরি করছি। আমি যে ডিজিএফআই কত লোককে ক্রস ফায়ার দিচ্ছি এটা তো তোমার ধারণা নাই। তুমি যদি আমাদের কথার উপরে একমত না হও, আমরা যা সাজাবো তুমি ওই কথার উপর যদি না হও, তাহলে তুমি কারাগারেই পচবা, তোমাকে বের হওয়ার কোনো ব্যবস্থা করা হবে না। অবশেষে আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক KM শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্ত হবে কিনা সেটি সরকারের সিদ্ধান্ত বলেও জানান তিনি। সকালে এক মত বিনিময় সভায় গুম খুনের দায় স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। বলেন, বিচারের মাধ্যমে এ থেকে দায় মুক্তি সম্ভব। গুম খুন সহ নানা অভিযোগে মঙ্গলবার র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপির পুলিশ সংস্কার কমিটি।
এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্নে র্যাব মহাপরিচালক বললেন, সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের দায় স্বীকার করেন AKM শহীদুর রহমান। ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, বিচারের মাধ্যমে এ থেকে র্যাবের দায় মুক্তি সম্ভব। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছে। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন তিনি। বলেন, বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। এদিকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব ডিজি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামি পুলিশ কর্মকর্তারা কিভাবে পালিয়ে যাচ্ছেন, তাদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এ বিষয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে আদালত। এ সময় তদন্তে দুর্বলতার জন্য ক্ষোভ প্রকাশ করে এক তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন 20 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। শুনানি শেষে তাকে 15ই আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন আদালত। অন্য আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18ই ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেয়া হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, যাত্রাবাড়িতে গণহত্যার মামলার আসামি পুলিশ পরিদর্শক জাকির সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন। অথচ গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তাদের কেউ কেউ অফিস করেছেন। কারা তাদের সহযোগিতা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা দরকার। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। এদিকে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে হতাহতের সংখ্যা নিয়ে তদন্ত প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য থাকায় ক্ষোভ জানান আদালত। জেরা করেন তদন্ত কর্মকর্তাকে। সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন, যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা যাদের অযোগ্যতার কারণে হোক, সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্তে কোনো গাফিলতি যাতে না হয় সে ব্যাপারে তদন্ত সংস্থাকে নির্দেশ দেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থির পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য তার। দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যে 12 দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ব্যস্ত সময় কাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মতবিনিময় করেন লন্ডন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে, দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও। সাংবাদিকরা জানতে চান দলের মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাতে কি আলোচনা হলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং
গণতন্ত্রের পরিষ্কারতা এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবকে প্রস্তুতি নিতে হবে। দেশে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন তিনি। উন্নত সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মামলার কার্যক্রম শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান দলটির মহাসচিব। মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে যাবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে দাবি করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন নাহিদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা ছাড়াও দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া ও বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপনই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। এ সময় জিপিজি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দেয়। ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে সার্ক সক্রিয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে ভিডিও কনফারেন্সে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি একথা বলেন। সার্ক সক্রিয় হলে দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে কথা বলেছেন তিনি। তবে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে সংকট কাটছে না। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতাদের সাক্ষাতের বিষয়ে গুরুত্ব দেন তিনি। এ সময় সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টস এসএফওর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABMF করিমের অবদান স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। সার্ক ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, যা জরুরি ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে আজ মামলা করেছে দুদক। এছাড়া তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও 3টি মামলা করা হয়েছে। 3 মন্ত্রী ও তাদের স্ত্রী সন্তান সহ 6 জনের অন্তত 155 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে জানায় দুদক। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সহ প্রায় 100 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। শুরুর দিকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও মামলা হয়, তবে কমিশন না থাকায় ঝুলে থাকে অন্য অভিযোগগুলোর কার্যক্রম। 11 ডিসেম্বর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরের দিনই সাবেক 3 মন্ত্রী ও প্রত্যেকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি সবার ব্যাংক হিসাব জব্দের নির্দেশও দেওয়া হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং মির্জা আজম সাবেক সংসদ সদস্য 3 জনের বিরুদ্ধে এবং তাদের পরিবারের সদস্য সহ সবার বিরুদ্ধে মোট 6টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক 5 সংসদ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। তবে এরই মধ্যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন কিনা নিশ্চিত হতে পারেনি সংস্থাটি। অনুসন্ধান এবং তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যত দ্রুত সম্ভব কমিশন যেভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনাদের সাথে এবং তথা রাষ্ট্রের প্রয়োজনে যা যা করণীয় সবই করা হবে। 5 আগস্টের পরে শুরু হওয়া সব অনুসন্ধানকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানায় কমিশন। তথ্যাদি এবং তদন্তকালে রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা থাকবে আগামী সপ্তাহেও। আবহাওয়া অফিস বলছে 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এতে আরও বাড়বে শীতের প্রকোপ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে সকালের বড় অংশ এমন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। ডিসেম্বরের শুরু থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার রাত থেকে তাপমাত্রা কমতে থাকে দ্রুত।
বৃহস্পতিবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ার প্রভাব পড়ছে জীবনযাত্রায়। শীতও বেশি, গরমও বেশি, এখানে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আছে কিছুটা আমরা নিবারণ করছি। কোন শীতের জানা হাত পা টাটাছে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাইরে বাড়াইছি। আবহাওয়া অফিস বলছে এমন কুয়াশা থাকবে 20 ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে কুয়াশা বাড়বে, সূর্যের দেখা মিলবে দুপুরের দিকে। এখন তো যে কুয়াশা আছে, সামনে কুয়াশা আরো বাড়তে পারে। মনে করেন শীত যখন 14, 15, 16 এই পর্যন্ত এখন যেমন কুয়াশা এমনই থাকবে, কিন্তু এরপরে শীতটা যখন একটু কমবে তখন কুয়াশা আরো বাড়বে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলেও তাপমাত্রার পারদ 10 ডিগ্রির আশপাশে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5-7 দিন তাপমাত্রা কমতে থাকবে। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। একটা ওয়েভ আসতেছে, এখন আজকেও ওয়েভের অনেকটা কাছাকাছি, এবং আগামীকাল এবং আগামী পরশু আরো তাপমাত্রা কমে আসবে। তখন মনে হয় শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই আরো বেশি যে তাপমাত্রার যে ঢেউটা, এটা 15, 14, 15, 16 তারিখের দিকে আমরা বেশি পাবো বলে মনে করছি। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। 10 এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। তৃতীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 10 মে থেকে 18 মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি জামায়াতের বিক্ষুব্ধ কর্মীরা। দুপুরে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 1-এর সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনে নগরীতে 2 শিক্ষার্থী নিহতের মামলায় আসাদকে আদালতে নেওয়া হয় দুপুরে। পরে বিচারক 2টি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ইট, কাঁদা ও ডিম নিক্ষেপ করে হামলাকারীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিকালে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 31 মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। এর আগে 2012 সালে চারুকলা ইনস্টিটিউটকে নগরে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পুরো যে 2350 একর জায়গার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর মধ্যে চারুকলা ইনস্টিটিউট আমরা নিয়ে আসার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রশাসনিক যে মেকানিজমগুলো আছে, এটা 31 মার্চের মধ্যে আমরা সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করব। বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বাজুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। 21 পদকপ্রাপ্ত এই শিল্পীর সুন্দরের প্রতি ছিল গভীর পক্ষপাত, এড়িয়ে চলতেন জটিলতা। অসংখ্য শিষ্য গুণগ্রাহী রেখে বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি হাসপাতালে 72 বছর বয়সে হার মানলেন ক্যান্সারের কাছে। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীত নিবেদনে শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তবে আধুনিক গানেও আছে তার সাফল্য। নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম গানটি বাংলা গানের শ্রোতাদের মনে ঠাঁই করে দিয়েছে তাকে।
1996 সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল 1982 সালে পাপিয়া সারোয়ার নামে, আর সর্বশেষ অ্যালবাম আকাশপানে হাত বাড়ালাম প্রকাশিত হয় 2013 সালে। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কিংবদন্তির প্রস্থানে শোকাহত সঙ্গীতাঙ্গন। এই বাংলা ওই বাংলা মিলে যত নামকরা গুণী শিল্পী আছে ও তাদের একজন নিঃসন্দেহে। আমাদের অনেক বড় একজন শিল্পী চলে গেলেন। ও খুব উচ্চ মনের মানুষ ছিলেন। সবার কাছে দোয়া প্রার্থী আমরা। পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। শুক্রবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে দাফন হবে বনানী কবরস্থানে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ডেড বডি উইল বি কেপ্ট ইন শহীদ মিনার। 12টার সময় আমরা ওখান থেকে বাদ জুম্মা ঈদগাহ মসজিদ ধানমন্ডি। পাপিয়া সারোয়ারের জন্ম 1952 সালে 21 নভেম্বর বরিশালে। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার, 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ আর 2021 সালে পেয়েছেন 21 পদক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।